গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। ব্রাজিলের জন্য এই ম্যাচটা জেতা কতটা জরুরি তা নিশ্চয়ই আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, যেই ম্যাচে কিনা আবার নেইমার জুনিয়র ফিরে আসছেন, যার জন্য দীর্ঘদিনের অপেক্ষা সেলেসাও ভক্তদের। প্রশ্ন হলো, নেইমার জুনিয়র ফিরে আসাতে ব্রাজিলের একাদশে কি কোনো পরিবর্তন হতে পারে? ফরমেশন কেমন হতে পারে? কখন নামবেন নেইমার? কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে কেমন পরিকল্পনায় মাঠে নামতে পারেন? এই সব বিষয় নিয়ে তো আপনার এই মুহূর্তে নানান প্রশ্ন। চলুন কথা না বাড়িয়ে উত্তরগুলো খুঁজে দেখা যাক। প্রথমেই একটা বিষয় একটু ক্লিয়ার করে নেই, স্কটল্যান্ডকে কি খুব বেশি শক্তিশালী মনে হচ্ছে আপনার কাছে? কিছুটা ভয় পাচ্ছেন যে কি হয় না হয়? এমনটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনার আত্মবিশ্বাসটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য ছোট্ট একটা ইনফরমেশন দিই। আপনি কি বলতে পারেন যে স্কটল্যান্ড সর্বশেষ এই বিশ্বকাপের আগে কবে বিশ্বকাপের আসরে জিতেছিল? মানে 2026 বিশ্বকাপের আগে তারা সর্বশেষ কবে জিতেছিল বিশ্বকাপের আসরে? যদি না জানেন তাহলে আমি বলে দিচ্ছি। 1990 সালের বিশ্বকাপে গ্রুপ সিতে তারা সুইডেনের বিপক্ষে জিতেছিল, ঠিক তারপরে 2026 সালে এসে জিতলো। মজার ব্যাপারটা কি জানেন? 1990 সালে গ্রুপ সিতে ছিল স্কটল্যান্ড, 2026-এ এসেও আপনার ব্রাজিলের গ্রুপ সিতে তারা অবস্থান করছে। সেই যে 2090 থেকে 2026, এই যে মাঝখানে দীর্ঘদিনের থাকা না থাকা উপস্থিতি সব কিছু মিলিয়ে আপনি স্কটল্যান্ডকে খুব বেশি শক্তিশালী ভাবলেও আপনার মনের মধ্যে এতটুকু আত্মবিশ্বাস এই মুহূর্তে ফিরে এসেছে যে ব্রাজিল তাদের বিপক্ষে জিততে পারে। তবে মনে রাখতে হবে, জিতলে তো আসলে শুধুমাত্র মুখের কথায় জেতা যায় না, মাঠের ফুটবলটা সুন্দর মতন খেলতে হয়। মাঠের ফুটবলটা যদি ঠিকঠাক মতন খেলতে হয় তাহলে ব্রাজিলকে অবশ্যই এই ম্যাচটায় একটু সচেতন ফুটবল খেলতে হবে। কেন বললাম এই কথাটা? আপনি শক্তিমত্তার দিক থেকে তাদের কাছ থেকে, অর্থাৎ প্রতিপক্ষ স্কটল্যান্ড একটু স্পিডি ফুটবল খেলবে এবং তাদের যে আসলে শক্তিমত্তার জায়গা সেটা হলো মিডফিল্ড। তারা সাধারণত 4-4-2 এই ফরমেশনে যায়। আর স্বাভাবিকভাবে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, 4-4-2 ফরমেশনটা যখন আসে তখন তারা অন দ্য বলে যখন অ্যাটাকিং মুডে থাকে তখন দুই পাশের দুই রাইট মিড, এক পাশে রাইট মিড আর এক পাশে হচ্ছে লেফট মিড, এই দুজন একেবারে উইঙ্গার হয়ে যায় এবং একই সাথে দুজন মিডফিল্ডার মাঝখানের দিকে উঠে যায়। সেখানে কিন্তু আবার একজন গুরুত্বপূর্ণ সদস্য আছে, ম্যাকটোমেনে। তিনি কিন্তু যথেষ্ট পরিমাণ দূরপাল্লার শটে পারদর্শী এবং এর আগে যে দুটো ম্যাচ তিনি খেলেছেন সেই জায়গায় খুব ভালো অবদান রাখতে পেরেছেন। ব্রাজিলকে যদি স্কটল্যান্ডের বিপক্ষে জিততে হয় তাদের এই দুই উইংকে সামলানোর জন্য অবশ্যই দুই পাশের দুই ফুলব্যাককে খুব বেশি সতর্ক থাকতে হবে এবং আপনারা যারা মিডফিল্ডের যেই খেলাটা আপনারা স্বাভাবিকভাবে এর আগের ম্যাচে ব্রাজিলকে দেখেছেন, ঠিক সেই দায়িত্বশীল মিডফিল্ডদেরকেই আসলে এই মুহূর্তে মাঠে খুব বেশি জরুরি হয়ে পড়বে। সেখানে লুকাস পাকেতাকে বলেন, আবার ক্যাসিমিরোকে বলেন এবং ব্রুনো গিমারাইসকে বলেন, এই প্রত্যেককে একটা অন্যরকম দায়িত্বশীল বা ভূমিকা পালন করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ব্রাজিলের আসলে কেমন লাইন আপ হওয়া দরকার। মিডিয়ার থ্রুতে আসলে যেভাবে যা জেনেছি তাতে করে ফরমেশনে খুব বেশি একটা পরিবর্তন আনবেন না কার্লো আনচেলত্তি। নেইমারকে কখন খেলাবেন এটাই তো আপনার প্রশ্ন। বলছি, নেইমারকে শুরুর একাদশে আপনি দেখবেন না এটা এক্সপেক্টেডলি ধরে নিতে পারেন। তার কারণ মাত্রই তো ফিরে এসেছেন, অনেক দিন বাদে উনি খেলতে নামবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যদি দলের পজিশন ভালো থাকে, ব্রাজিল যদি মোটামুটি একটা ভালো অবস্থানে থাকে, তাহলে নেইমার জুনিয়র হয়তোবা 75 মিনিটের পরে মাঠে নামতে পারেন। আর যদি খুব বেশি জরুরি মনে করেন কার্লো আনচেলত্তি তাহলে আপনি এর আগেও দেখতে পারেন, তবে আগে দেখার সম্ভাবনা একটুখানি কম থাকতে পারে যদি না ব্রাজিল ভালো অবস্থানে থাকে। ব্রাজিলের ভালো অবস্থানে থাকার উপরে কি নেইমার জুনিয়রের মাঠে নামাটাকে ডিপেন্ড করছে? দেখুন, এই ক্যাচাল টাইপের উত্তর আসলে আমি দিতে না দেওয়াটাই বোধহয় বেটার। তার কারণ নেইমার একটু হলেও খেলবেন এই ম্যাচটায়, কারণ নেইমার জুনিয়রের খেলাটা এবং আস্তে আস্তে দলকে সহযোগিতা করা এবং মাঠের ফুটবলটা একটু বেশি সময় খেলাটা অবশ্যই আপনি প্রত্যাশা করেন, কিন্তু সেটা একটু ধীরে। খুব বেশি আশা এই মুহূর্তে করাটা ঠিক হবে না, তার কারণ মাত্রই ফিরে এসেছেন। নেইমার জুনিয়র যতক্ষণ খেলবেন ততক্ষণ আপনি এন্টারটেইন হবেন এবং এটা আপনি মনে প্রাণে শুধু বিশ্বাস না, আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। তার কারণ এই লোকটার জন্য তো আপনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন, নেইমার জুনিয়র অপেক্ষা করছে। ব্রাজিলের স্কোয়াডে একটা জায়গা পরিবর্তন আসবে শুরুর একাদশে, সেটা একেবারে পরিষ্কারভাবে আপনারা মোটামুটি এতক্ষণে জেনে গেছেন বা আইডিয়া করেছেন। তিনি হচ্ছেন রাফিনহা। ইনজুরির কারণে না থাকা, তিনি সর্বশেষ একটা বার্তা আপনাদের উদ্দেশ্যে প্রকাশ করেছেন, নিশ্চয়ই সেটা দেখে থাকবেন। যদি না দেখে থাকেন তাহলে বলছি যে তিনি বলেছেন এই জার্সিটার জন্য
আমি সব কিছু করতে পারি, এই দলটার জন্য আমি আমার নিজেকে উজাড় করে দিতে পারি। আমি ফিরে আসার জন্য, যত দ্রুত সম্ভব ফিরে আসার জন্য সবটুকু উজাড় করে দিয়ে আমি চেষ্টা চালিয়ে যাব এবং আমি ফিরে আসব। তার এই বার্তাটা ডেফিনেটলি প্রত্যেকটা ব্রাজিল ভক্তকে একটা অন্যরকম আশা জাগাবে। রাফিনহাকে এই দলটায় আসলেই দরকার।